আমাদের কাছে আসামি পক্ষ, প্রসিকিউশন পক্ষ তাদের উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ এবং আইন সেটি আমার কাছে প্রাধান্য পায়, অন্য কিছু প্রাধান্য পায় না। সেটার আলোকেই আমরা অ্যাবাইড বাই ল, গাইড বাই ল, আন্ডার দ্য ডিউ প্রসেস অফ ল আমরা আমাদের এবং রায় প্রদান করি। সেটিতে কোনো সংক্ষুব্ধ হয় এবং সংক্ষুব্ধ পক্ষ হিংস্রতার আশ্রয় নিয়ে সেই সংক্ষুব্ধতার বিষয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে, যেটা কোনোভাবে অভিপ্রেত নয়। যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই আইনের আলোকে ঊর্ধ্বতন আপিল আদালতে তার যাওয়ার জন্য তার অন্যতম কৌশলী তুরিন আফরোজের সাথে কথা বলবো। তিনি এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করেছিলেন, আমরা তার সাথে কথা বলে জানার চেষ্টা করবো। মাননীয় ট্রাইব্যুনাল এই রায় ঘোষণার আগে বলেছে যে একটি রায়ের পরে আমরা দুই পক্ষকে কখনোই খুশি করতে পারবো না। তার মধ্যে এক পক্ষ খুশি হবে, এক পক্ষ হয়তো একটু অখুশি হতে পারে। তবে সেক্ষেত্রে আইন অনুসারে যে ধরনের প্রতিকার অ্যাভেলেবল রয়েছে সেটি যাতে আমরা গ্রহণ করি, আমরা আপিলের সুযোগ নিব। কিন্তু এমন কোনো বক্তব্য আমাদের বলা উচিত না যেটার মাধ্যমে আমরা আদালতকে অবমাননা করে তুলছি। এবং এই ব্যাপারে মাননীয় আদালত খুব সুস্পষ্টভাবে বলেছেন যে শুধুমাত্র দেশের ভেতরের মিডিয়া নয়, বিদেশি কিছু মিডিয়াও এই ধরনের কাজ করে থাকে এবং কোনো ধরনের সহিংস কার্যে যাতে আমরা না জড়াই। কারণ আইনের প্রতি যদি আমরা শ্রদ্ধাশীল থাকি, আমরা কোনো রকম রায় যদি নিজেদের খুশির প্রাপ্তির জায়গাটি না পাই, সেখানে কিন্তু আমরা সহিংস পথ বেছে নিব না। আমরা বরং আইনের ভেতরে থেকে আইনের ভেতরে সেই প্রতিকার যেটি রয়েছে অ্যাভেলেবল সেটি আমরা নেবার চেষ্টা করব। যেহেতু কোর্ট যখন তার সাজা এটিএম আজহার সাহেবের সাজা নির্ধারণের ক্ষেত্রে যখন রায় দিচ্ছিলেন তখন বলেছেন যে এটি প্রতীয়মান হয় যে পুরো শুনানি চলাকালীন সময় এবং কোনো পর্যায়ে এটিএম আজহার সাহেবকে অনুতপ্ত হতে দেখা যায়নি তার কর্মকাণ্ডের জন্য, যে জন্য যেটি ওয়ান অফ দ্য রিজনস, যেটা একটি কারণ যে খুব বড় সাজা দেওয়ার ক্ষেত্রে মাননীয় ট্রাইব্যুনাল এটিকে বিবেচনা করে দেখেন যে অনুতপ্ত হচ্ছেন কিনা। আর বীরাঙ্গনাদের ব্যাপারে আবারও একটি রায় আমরা মাননীয় ট্রাইব্যুনাল থেকে পেলাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে, যেটি আমি মনে করি আমাদের সমাজে যেই ধরনের একটা নীরবতা ছিল, নিশ্চুপতা ছিল বীরাঙ্গনাদের নিয়ে, তাদেরকে এই নীরবতা ভাঙার আরেকটি প্রক্রিয়ার ভেতর দিয়ে আমরা আজকে গেলাম। এবং মাননীয় ট্রাইব্যুনাল বলেছেন বীরাঙ্গনাদের গৌরব গাথা প্রতিটি স্কুলে এবং কলেজে যাতে পড়ানো হয়, তাদের ইতিহাসকে, তাদের যে অবদান আমাদের সমাজে সেটি যেন বাংলাদেশের প্রতিটি বাচ্চা সেটি জানে। সুতরাং আমি মনে করি স্কুল এবং কলেজে এই ধরনের জন্য একটি নির্দেশনা আমাদের একটি অর্জন, শুধু আমাদের দেশের জন্য অর্জন নয়। বীরাঙ্গনাদের এত বড় সম্মান বিশ্বের কোন আদালতে আজ পর্যন্ত আমরা পেতে দেখিনি। আরেকটা বিষয় যে জেনোসাইডের চার্জে আজকে দেখলাম এটিএম আজহারকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, এটা কি 15টা রায়ের মধ্যে এটা কি প্রথম রায় কি জেনোসাইডের চার্জে? না, জেনোসাইডের উপরে আগেও আমরা রায় পেয়েছি, আমরা মুজাহিদের মামলাতেও রায় পেয়েছি আর অন্যান্য রায় পেয়েছি। 1200 মানুষকে হত্যার রায় কি এটা প্রথম? একসাথে জারুয়ার বিলের যে ঘটনাটি সেটি ডেফিনেটলি একসাথে এত বড় একটি হত্যাকাণ্ড, গণহত্যাকে এই মামলার মাধ্যমে চলে এসছে। এবং যেটি রংপুর টাউন হলে নির্যাতনের বিষয়টিও মাননীয় আদালত খুব বিশদভাবে বীরাঙ্গনাদের কথা যখন বলেছেন সেটি তুলে ধরেছেন। একজন ভিকটিম ছিলেন এই মামলায়, যিনি নিজে এসে সাক্ষী দিয়েছেন, যিনি ধর্ষণের শিকার হয়েছেন, সেই বিষয়টা একটু বলেন। কান্না জড়িত কণ্ঠে সাক্ষী দিয়েছিলেন, একটু যদি সেই বিষয়টা বলতেন। এটাতে ভিকটিম এম কে, যেহেতু নামটি প্রকাশিত করা হয়নি, মাননীয় আদালত তার রায়ে বলেছেন এম কে তার নামে। তো ভিকটিম এম কে নির্যাতিত হয়েছিলেন, তাকে ধর্ষণ করা হয়েছিল এবং তাকে 19 দিনের মতো রংপুর টাউন হলে আটকে রাখা হয়েছিল। এবং শুধু তাই নয়, তার সন্তানটি, যেটি তিনি গর্ভবতী ছিলেন রংপুর টাউন হলে যাবার আগে, সেই সন্তানটি তার উপর্যুপরি ধর্ষণের কারণে সেদিন নষ্ট হয়ে যায়। এছাড়া আরো যেটি ব্যাপার সেটি হচ্ছে যে আমরা বীরাঙ্গনাদের কথা যখন বলছি, এই মামলাতে সেই বীরাঙ্গনার স্বামীও সাক্ষী দিয়েছিলেন। সেটি আমি মনে করি যে আরেকটি অন্যতম দিক, যে বীরাঙ্গনাদের অধিকার রক্ষায় আজকে যেমন নারীরা তো রয়েছে, পুরুষরাও তাদের পাশে দাঁড়িয়েছে এবং একজন স্বামী হিসেবে নিজের বীরাঙ্গনার স্ত্রীর জন্য ন্যায় বিচার চাইতে এই মামলাতে আমরা পেয়েছি সাক্ষীকে। যে 5টা চার্জে কনভিকশন হয়েছে সবগুলিতে কি সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায়ের কথা মাননীয় আদালত বলেছেন। একমাত্র 6 নম্বর চার্জ ছাড়া অন্য চার্জে সুপিরিয়র রেসপন্সিবিলিটির জায়গা সেইভাবে প্রমাণিত হয়নি। প্রসিকিউশনের পজিশন সবসময় ছিল 4(1) অর্থাৎ জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজেস, বাট সুপিরিয়র রেসপন্সিবিলিটি আমরা অল্টারনেটিভ আর্গুমেন্ট দিয়েছি যেটি গৃহীত হয়নি।
শান্তা, শুনছিলেন যে মানবতা বিরোধী অপরাধে জামাতের যে অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহার, তার কিন্তু আজ মানবতা বিরোধী অপরাধের যে তার যে হত্যা, গণহত্যার যে চিহ্ন বয়ে বেড়াচ্ছে রংপুর, সেটি তার অভিযোগ যে ফাঁসি হলো সেটির কথাই বলছিলেন রাষ্ট্রপক্ষের কৌশলীরা। তো আজ কিন্তু রংপুর মানুষের জন্য একটি খুশির দিন যে রংপুরের অন্যতম রাজাকার, অন্যতম আলবদর কমান্ডার, যিনি কিনা রংপুরে মুক্তিযুদ্ধে গণহত্যার সাথে জড়িত ছিলেন, তার অভিযোগটি আজকে প্রমাণিত হলো। শান্তা, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ খবর। জি মাসুদ, ধন্যবাদ আপনাকেও।